গাজার শিশুরা আসমানের মালিকের সাথে কথা বলেছে, মালিকও জবাব দিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। হে আল্লাহ, আর কত ধৈর্যের পরীক্ষা নেবেন? অবশ্য আপনার পরিকল্পনাই উত্তম পরিকল্পনা, তাই তো জীবন দিচ্ছি, লড়ে যাচ্ছি জীবন দিয়ে নিজ ভূমি রক্ষার্থে আর দখলদার তাড়াতে। যারা অন্যায়ভাবে আমাদের মারছে, এতটুকুও মায়া নেই তাদের মধ্যে। তারা কখনোই ভাবে না যুদ্ধে গাজার শিশুদের কিভাবে তারা প্রতিপক্ষ বা শত্রু ভাবছে, কিভাবে তারা অসহায় নারী ও বয়োজ্যেষ্ঠদের টার্গেট করে করে হত্যা করছে। পুরো গাজার ধ্বংসস্তূপের দিকে তাকালে, হে আল্লাহ, তোমার কি এতটুকু মায়া হয় না? আমার বোন, ভাই, বাবা, মা, আত্মীয় স্বজন কতজনকেই হারিয়েছি, এখনও হারাচ্ছি। ক্ষেপণাস্ত্রের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া, ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা তাদের লাশের মাংস টুকরাগুলো কুড়িয়ে কুড়িয়ে কাপড়ে জড়িয়ে দাফন করছি। এ দৃশ্য দেখে, হে আল্লাহ, হে পরম করুণাময়, তোমার কি একবারও ওই ইসরায়েলের বিরুদ্ধে ক্রোধান্বিত করে না? নিজেকে প্রতিশোধ নিতে ইচ্ছে করে না? শাস্তি দিতে ইচ্ছে করে না? হে আল্লাহ, তুমি তো সূক্ষ্ম বিচারক, তোমার কাছেই বিচার দিলাম। এইভাবেই আসমানের মালিক আল্লাহর সাথে কথা বলছে গাজার শিশুরা, আর আল্লাহ যেন তার কোরআনে থাকা কথাগুলো দিয়ে জবাব দিয়ে যাচ্ছেন। মুহুর্মুহু বোমাবর্ষণ, একের পর এক ধসে পড়ছে বসত বাড়ি, প্রাণ হারাচ্ছে সদ্য জন্ম নেয়া শিশু। জীবনের কোনো নিশ্চয়তা নেই, ছুটে পালানোর কোনো স্থান নেই, কোনো রক্ষাকারী যেন নেই। যেন সভ্যতার নির্মম পরিহাস শুরু হয়ে গেছে। নতুন করে হামলা করে গাজা উপত্যকার পরিণতি এমনটাই করেছে বর্বর ইসরায়েল। বিশ্ববাসী সহসা এমন মর্মান্তিক চিত্র দেখেছেন কিনা তা নিয়ে প্রশ্ন করা যেতে পারে। দখলদার ইসরায়েলের হিংস্রতা সভ্যতাকে হার মানিয়েছে। যে শিশুর ভাষা শুধু কান্না, তাকেও রেহাই দিচ্ছে না নেতানিয়াহুর বাহিনী। আকাশ থেকে একের পর এক বোমা ফেলে কেড়ে নিচ্ছে তাদের প্রাণ। চারদিকে রক্ত আর ধ্বংসস্তূপ দেখে শিশুরা নিজ থেকেই মৃত্যু কামনা করছে। নিষ্পাপ এই শিশুগুলোর কান্না বিশ্ববাসীর কানে করুণ সুর ঢেলে দিলেও তাতে যেন মন গলছে না ইসরায়েল ও তার মিত্রদের। প্রায় 15 মাস যুদ্ধের পর জানুয়ারির যুদ্ধবিরতি গাজাবাসীর মনে যে আশা সঞ্চার করেছিল, তা গত মঙ্গলবারের হামলায় ধূলিসাৎ হয়ে গেছে। মাত্র 3 দিনে 7 শতাধিক মানুষকে হত্যা করেছে তারা, যার মধ্যে অধিকাংশই শিশু এবং নারী। শিশুদের মধ্যে সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকও রয়েছে। শিশুদের এমন করুণ পরিণতি বিশ্ববাসী শিগগিরই দেখেছে বলে নজির নেই। মঙ্গলবার রাতভর ইসরায়েলের হামলায় 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হন। সেদিন বিমান হামলা চালিয়ে মর্মান্তিকভাবে ফিলিস্তিনিদের নিহত করেছে তেল আবিব। পরের দিন থেকে তাদের সঙ্গে যুক্ত হয়েছে পদাতিক বাহিনী। নতুন করে শুরু করা হামলার তৃতীয় দিনে 91 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ শিশু। ইউনিসেফের বরাত দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, গত 3 দিনে ইসরায়েলের বোমার আঘাতে 200-এর বেশি শিশু প্রাণ হারিয়েছেন। গাজায় নিযুক্ত ইউনিসেফের মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এই সংখ্যা চূড়ান্ত নয়, কেননা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা শিশুদের কোনো খোঁজ মিলছে না। উদ্ধারকারীরা নিশ্চিত নন চাপা পড়া শিশুরা বেঁচে আছে কিনা। এদিকে ভাগ্যক্রমে 25 দিন বয়সী এক শিশুকে উদ্ধারে সক্ষম হয়েছে উদ্ধারকারীরা। শিশুটির কান্নার আওয়াজ শুনে তাকে উদ্ধার করা হয়েছে। প্যারামেডিকরা যখন শিশুটিকে পরীক্ষা করছিল, তখন সে থেমে থেমে নড়ে উঠছিল। মঙ্গলবার ইসরায়েলের বিমান হামলায় শিশুটির বাবা মা সহ পরিবারের সকলেই নিহত হয়েছেন। জন্মগ্রহণ করেই পৃথিবীতে এতিম হয়ে গেল শিশুটি। এছাড়া শিশুটি বেঁচে থাকবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই, কেননা ইসরায়েলি হামলা এখনও অব্যাহত রয়েছে। কে জানে, হয়তোবা তেল আবিবের ছোঁড়া অন্য কোনো বোমার আঘাতে শিশুটির জীবন ছিন্ন ভিন্ন হবে। এই শিশুর নাম ইল্লা ওসামা আবু দাগ্গা। 25 দিন আগে গাজায় নড়বড়ে যুদ্ধবিরতির মধ্যে শিশুটি জন্ম নিয়েছিল। ফিলিস্তিনিরা ধরে নিয়েছিলেন যুদ্ধ শেষ, যদিও 15 মাসের যুদ্ধে পুরো উপত্যকাটি ধ্বংস হয়ে গেছে। এদিকে নতুন করে হামলা শুরু হওয়ায় উত্তর গাজায় আটকা পড়েছে লক্ষাধিক শিশু। তাদের জীবন মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে গাজায় কর্তব্যরত ব্রিটেন ভিত্তিক শিশু বিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেন।
সংস্থাটি জানিয়েছে, গত সপ্তাহে অতর্কিতভাবে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর লক্ষাধিক শিশু উত্তর গাজায় আটকা পড়েছে। জীবননাশের ঝুঁকির মধ্যে রয়েছে তারা। বিশেষ করে বেইত লাহিয়ায় ইসরায়েলের পদাতিক বাহিনীর হামলা শুরু হওয়ার পর লক্ষাধিক শিশু জীবন হারানোর ঝুঁকিতে পড়েছে। উত্তর গাজা পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। ফলে আবারও ওই অঞ্চলে খাদ্য ও ওষুধ সহ জীবন রক্ষাকারী সকল সহায়তা সরবরাহ বন্ধ হয়ে গেছে। সেখানে কর্তব্যরত মানবাধিকার সংস্থাগুলো গাজাবাসীর জন্য খাদ্য ও পানি সরবরাহ করতে পারছে না। 2 মার্চ থেকে ইসরায়েলি বাহিনী উপত্যকায় প্রবেশকারী সকল সহায়তা এবং বাণিজ্যিক পণ্য সরবরাহ বন্ধ করে দেওয়ার পর বর্তমান পরিস্থিতি আরও জটিল হয়েছে। সেভ দ্য চিলড্রেনের আঞ্চলিক পরিচালক আহমেদ আল দাউই বলেছেন, আন্তর্জাতিক আইনের অধীনে শিশুরা সকল বেসামরিক নাগরিকদের মতো বিশেষ সুরক্ষার অধিকারী। কিন্তু গত 3 দিনে গাজার শিশুরা যে নারকীয় পরিস্থিতির মুখোমুখি হয়েছে তা দেখে যে কেউ বলবে তাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। হামলার 72 ঘণ্টায় যে সংখ্যক মানুষ নিহত হয়েছেন তার মধ্যে প্রায় 40% শিশু আর 30% নারী। গাজার বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল ধ্বংস করে দেয়াকে ইসরায়েলের হায়েনার মতো অপরাধ বলে অভিহিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। টার্কিশ প্যালেস্টাইনিয়ান ফ্রেন্ডশিপ হাসপাতালটি সেখানে একমাত্র বিশেষায়িত হাসপাতাল ছিল, ফাঁকা। তারপরও তা ধ্বংস করে দিয়েছে যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। চলমান এই যুদ্ধ নিয়ে সতর্ক করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ। তিনি বলেছেন, এই যুদ্ধ আরব জাহানকে অস্থিতিশীল করে তুলবে। ওদিকে 2023 সালে 7 অক্টোবর হামাসের হামলার পর গাজার সব কিছুতে বোমা হামলা চালানোর জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। তিনি বলেন, গাজার স্বাধীনতাকামী যোদ্ধা গোষ্ঠী হামাস চায় শেষ সময় পর্যন্ত তাদের অবস্থান ধরে রাখতে। তারা গাজাকে শাসন করতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছে এটা গ্রহণযোগ্য নয়। ট্রাম্প প্রশাসন চায় হামাসকে পুরোপুরি নিরস্ত্রীকরণ করতে। উইটকফ বলেন, হামাস যদি এ শর্তে রাজি হয় তাহলে তারা সেখানে সামান্যই থাকতে পারবে, খুব সামান্যই রাজনীতিতে যুক্ত হতে পারবে। কিন্তু যুক্তরাষ্ট্র চায় না যে একটি সন্ত্রাসী সংগঠন পরিচালিত হোক, গাজাকে পরিচালনা করুক, কারণ তা ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য হবে না। উইটকফ আরও বলেন, তিনি বিশ্বাস করেন না যে গাজাকে দখল করে নিতে চায় ইসরায়েল। ওদিকে গাজায় যে ক্যান্সার হাসপাতালটি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল, তার নাম টার্কিশ প্যালেস্টাইনিয়ান ফ্রেন্ডশিপ হাসপাতাল ও মেডিকেল কলেজ। টার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সির অর্থাৎ TIKA এর সহযোগিতায় এটি নির্মাণ করা হয়। 2011 সালে এই নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 2017 সালে। খরচ হয় $7 কোটি। এটি ছিল গাজায় সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র। এর ভেতরে মোট আয়তন 33,400 বর্গ কিলোমিটার। গাজায় শুধু এখানেই ক্যান্সারের চিকিৎসা হতো। বছরে 30,000 রোগীকে চিকিৎসা দেওয়ার সক্ষমতা ছিল তাদের। 2023 সালের 30 অক্টোবর ইসরায়েলের বিমান হামলায় এর 3য় তলা ক্ষতিগ্রস্ত হয়। ওই বছর জ্বালানি সংকটের কারণে 1 নভেম্বরে হাসপাতালটির কর্তৃপক্ষ তার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়। তখন সেখানে কমপক্ষে 70 জন রোগীর জীবন ছিল ঝুঁকিতে। এই হাসপাতালটি ধ্বংস করে দেয়ায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বহিষ্কার করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি একাই নন, মন্ত্রী পরিষদের সিদ্ধান্তের মাধ্যমে এ কাজ করেছেন তিনি। তবে এই বহিষ্কারাদেশ 8 এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে ইসরায়েলের হাইকোর্ট। তা সত্ত্বেও এই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য নিজে জোরপূর্বক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে দেশটির ভিতরে ব্যাপক অন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছে। না, এটা মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম দেশের খবর নয়। খোদ টাইমস অব ইসরায়েলে এই খবর দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, নেতানিয়াহুর সরকার যদি আদালতের আদেশ অমান্য করে, যদি রোনেন বারকে বরখাস্তের সিদ্ধান্তে অটল থাকে, তাহলে বসে থাকবেন না বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের শ্রমিক ইউনিয়ন হিসতাসদ্রুদের প্রধান আরমন বার ডেভিড। মূলত ইসরায়েল জুড়ে ধর্মঘটের ইঙ্গিত দিয়েছেন আরমন। তিনি বলেন, আমি আশা করি ইসরায়েলি সরকার আদালতের প্রত্যেকটি নির্দেশ মানবে, যেমনটা সরকার তার নাগরিকদের কাছ থেকে প্রত্যাশা করে। হিসতাদ্রুদ বলেছেন, সরকার আইনের ঊর্ধ্বে নয়। আমরা সরকারের পৃষ্ঠপোষকতায় নৈরাজ্যে পতিত হওয়ার দ্বার প্রান্তে আছি। আমি ইসরায়েলি সমাজ ধ্বংস হতে দেব না। ইসরায়েলি সরকার আদালতের নির্দেশ মানতে চায় না, এটি অগ্রহণযোগ্য। নেতানিয়াহুর প্রতি হুঁশিয়ার করে তিনি আরও বলেছেন, সরকার যেন সীমা অতিক্রম না করে।
এর আগে ইসরায়েলের সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আহারন বারাক বলেন, শিন বেতের প্রধান এবং অ্যাটর্নি জেনারেলকে বহিষ্কারের মাধ্যমে নেতানিয়াহুর সরকার ইসরায়েলে গৃহযুদ্ধ ডেকে আনছেন। তার এ মন্তব্যের পর যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু শুক্রবার একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, কোনো গৃহযুদ্ধ বাধবে না। ইসরায়েল হলো আইন ও শাসনের দেশ, আর ইসরায়েলি সরকারই সিদ্ধান্ত নেয় শিন বেতের প্রধান কে হবেন। এদিকে শিন বেতের প্রধানকে বহিষ্কার করা নিয়ে সাধারণ ইসরায়েলিরা ব্যাপক বিক্ষোভ করছেন। তারা বলছেন, নেতানিয়াহু স্বৈরশাসকে পরিণত হয়েছেন। দর্শক, আজ এই পর্যন্তই। শুভ কামনা। change tv.press এক ফোঁটা হলুদ নেই।